ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার। আসুন বাংলায় শিখি শেয়ার বাজার। আমি রিপন বিশ্বাস, আপনাদের বন্ধু, সহযাত্রী, সহপাঠী। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আইপিও। আমরা দেখে থাকি যে প্রত্যেক মাসে বর্তমানে 2-4টে আইপিও আসছে। এই আইপিও থেকে একটা ইনকামের সোর্স জেনারেট করা সম্ভব, কিন্তু আমাদের কাছে এই আইপিও সম্পর্কে বিস্তারিত তথ্য বা সাধারণ ধারণা পর্যন্ত থাকে না যে কোন আইপিওটা ভালো, কোন আইপিওটা খারাপ, এবং আইপিও সম্পর্কেই আমাদের বিস্তারিত ধারণাই কম। কারণ আইপিও কিভাবে প্রসেস হয়, কিভাবে কাজ করে আইপিও, তো এই সমস্ত নিয়েই আজকের ভিডিও হতে চলেছে। তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এই ভিডিওতে যে যে বিষয় আমরা কভার করব সেই বিষয়গুলো একবার হাইলাইট করে দেখাই। প্রথম হচ্ছে আইপিও পরিচিতি, তারপরে আমরা দেখব ফান্ডিং স্টেজ, তারপরে দেখব আইপিওর প্রয়োজনীয়তা কি, আইপিও প্রসেস কিভাবে হয়, মিনিং অফ আন্ডার রাইটিং, এই আন্ডার রাইটিং জিনিসটা কি, রেড হিয়ারিং প্রসপেক্টাস কি, কমপ্লেন্সেস অ্যান্ড ফাইলিং কি, ভ্যালুয়েশন অফ এ কোম্পানি, দেখব প্রাইসিং, দেখব ডিস্ট্রিবিউশন অফ শেয়ার, দেখব শেয়ার অ্যালটমেন্ট, লিস্টিং অন স্টক এক্সচেঞ্জ। আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ কোনো কোম্পানি প্রথমবার যখন পাবলিকের কাছে যায় সেই কোম্পানিতে বিনিয়োগ নিয়ে, সেটা হচ্ছে আইপিও। এবার দেখে নেব আমরা ফান্ডিং স্টেজ। একটা আইপিও যদি বুঝতে হয় তাহলে আমাদের প্রথমে ফান্ডিং স্টেজগুলো আমাদের বুঝতে হবে। তো ফান্ডিং স্টেজ কিরকম হয়? প্রথম স্টেজ হচ্ছে কোনো কোম্পানি যখন তৈরি হয় তখন সে কোম্পানি কোথায় ফান্ড পায়? প্রথম হচ্ছে তার নিজের সেভিংস থাকে, সেই সেভিংস লাগায়, তারপরে তার বন্ধুদের কাছ থেকে কিছু টাকা ধার নেয় এবং ফ্যামিলির থেকে মা বাবা দাদু ঠাকুমার কাছ থেকে টাকা নিয়ে তারা শুরু করলো। এবং শুরু করার পরে যখন তার সেই কোম্পানি রান করার জন্যে, পরিচালনা করার জন্য যখন আরও টাকার দরকার হয় তখন সে চলে যায় অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছে। এই অ্যাঞ্জেল ইনভেস্টর কারা? এরা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো ইনভেস্টর যারা কোনো স্টার্ট আপ কোম্পানিতে ইনভেস্ট করে। ছোট কোম্পানি প্রথম শুরু হয়েছে এবং তারা দেখে যে কোম্পানির কাছে অপরচুনিটি কী রয়েছে, কোম্পানির ফিউচার গ্রোথ কেমন হতে পারে, এর একটা ধারণা সে তৈরি করে সেই হিসাবে এই অ্যাঞ্জেল ইনভেস্টর সেখানে ইনভেস্ট করে। এরপরে দেখা যায় যে ওই কোম্পানির আরও টাকার প্রয়োজন, তখন সে যায় ভেঞ্চার ক্যাপিটালের কাছে। এই ভেঞ্চার ক্যাপিটালকে পিইও বলা হয়। পিই অর্থাৎ পাবলিক ইকুইটি ফান্ড। এই পাবলিক ইকুইটি ফান্ড হচ্ছে কিছু লোক তারা একটা সংগঠন বানিয়ে নেয় এবং তারা ওখানে টাকা একত্রিত করে এবং এই সমস্ত যে ছোট ছোট কোম্পানি রয়েছে যারা, অর্থাৎ স্টার্ট আপ কোম্পানি, সেই স্টার্ট আপ কোম্পানিতে এরা ইনভেস্ট করে, এদের ভেঞ্চার ক্যাপিটাল বলা হয়। লাস্টে দেখা যায় তাদের আরও টাকার দরকার হয়, তখন তারা চলে যায় আইপিও নিয়ে, আইপিও মার্কেটে নিয়ে আসে। তো আইপিও মার্কেটে নিয়ে আসার পেছনে যাদের যাদের অবদান রয়েছে সে সমস্ত নিয়ে আমরা এখন আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব আইপিওর প্রয়োজনীয়তা কি। আইপিওর প্রয়োজনীয়তা অনেকগুলো রয়েছে, আমরা কয়েকটি প্রয়োজনীয়তা হাইলাইট করব। প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে বেশি মাত্রায় অর্থ সংগ্রহ করা। একটা কোম্পানিকে পরিচালনা করতে প্রচুর টাকার দরকার হয়, সেই প্রচুর টাকা কিন্তু ওই ভেঞ্চার ক্যাপিটাল বা অ্যাঞ্জেল ইনভেস্টর রয়েছে তাদের কাছে এত টাকা নেই। এত টাকা আছে কার কাছে? আছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং পাবলিকের কাছে। তো আইপিও নিয়ে এসে তাদের কাছ থেকে টাকাটা সংগ্রহ করার একটা উদ্দেশ্য থাকে। এই হচ্ছে প্রয়োজনীয়তার এক। তারপরে প্রয়োজনীয়তা পুরনো নিবেশককে প্রস্থানের সুযোগ করে দেওয়া। পুরনো নিবেশক কারা? পুরনো নিবেশক হচ্ছে ওই যারা অ্যাঞ্জেল ইনভেস্টর, তারপরে রয়েছে পিই পার্সোনাল ইকুইটি ফান্ড বা ভেঞ্চার ক্যাপিটাল, তো তারাও তো ইনভেস্ট করেছে, তো তাদের একটা বেরিয়ে যাওয়ার একটা সুযোগ করে দেওয়া। কারণ তারা এই ছোটো ছোটো কোম্পানিতে তারা টাকা লাগায় এবং টাকাটা যখন গ্রো করে তারা বেরিয়ে যায়। তো বেরিয়ে যাওয়ার পিছনে ওই কোম্পানি বিক্রি করে তো আর বেরোবে না, তো কোম্পানি বিক্রি করবে এক হিসাবে নিবেশক নিয়ে এসে, তারা যেরকম নিবেশ করেছিল অন্য লোকে নিবেশ করবে এবং তাদের বের করার একটা সুযোগ করে দেবে। একটা কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে পুরনো ঋণ পরিশোধ করা। একটা কোম্পানি পরিচালনা করতে সে অনেক ঋণ নেয়, ব্যাংকের থেকে ঋণ আছে, সেই ঋণগুলো পরিশোধ করার জন্য আইপিও নিয়ে আসা হয়। এখানে এই ঋণ পরিশোধ করার জন্য নিয়ে আসা হয় বলে কোম্পানিটা খারাপ এমন কিছু নয়, কারণ ঋণ পরিশোধ করলে কোম্পানির গ্রো আরও ভালো হয়। কারণ যারা আইপিও নিচ্ছে তারা ওই কোম্পানির মালিক হচ্ছে, ওই অংশটার সে মালিক হচ্ছে, তাই তার কাছে ঋণ থাকাটা
খুব একটা ভালো জিনিস নয়। তাই টাকা দিয়ে ঋণ পরিশোধ করে সে কোম্পানিতে আরও গ্রো করবে। তারপর রয়েছে বিদেশি নিবেশক ও বড় নিবেশককে আকৃষ্ট করা। একটা কোম্পানিকে রান করার জন্য সবসময় প্রচুর টাকার দরকার হয়। সেই টাকাগুলো বিদেশি নিবেশক যারা রয়েছে, যাদের ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলা হয়, এফআই এবং ডিআই যারা রয়েছে, এদেরও একটা ওই কোম্পানিতে নিবেশ করার একটা সুযোগ করে দেওয়াও আইপিও। এবার ধরুন আইপিও প্রসেস একটা কোম্পানি আইপিও নিয়ে আসতে চাইলেই কিন্তু নিয়ে আসা সম্ভব নয়। তার অনেক কাগজপত্র, অনেক কিছু করতে হয়। সেইগুলো করার জন্যে কিন্তু ওই কোম্পানি কিন্তু পারবে না করতে। তার জন্যে কোম্পানিকে হায়ার করতে হবে একটা মার্চেন্ট ব্যাংকে। এই মার্চেন্ট ব্যাংক বা ইনভেস্টমেন্ট ব্যাংক হচ্ছে, আমাদের দেশে বড় বড় ব্যাংক রয়েছে, তাদের একটা আলাদা একটা পার্ট থাকে, সেকশন থাকে। সেই সেকশন হচ্ছে এই ইনভেস্টমেন্টের কাজ করে বা মার্চেন্টের কাজ করে। তো তাদের হায়ার করে তাদের সমস্ত দায়িত্ব দিয়ে দেবে এবং তারা সেই দায়িত্ব তাদের মতো পালন করবে এবং ধীরে ধীরে প্রসেসগুলো হবে। তো আমরা দেখে নেব এই এক্স কোম্পানি, আমাদের বোঝার সুবিধার্থে কোম্পানির নাম দিয়েছি এক্স কোম্পানি, এবং বোঝার সুবিধার্থে আমরা ব্যাংকের নাম দিয়েছি ওয়াই ব্যাংক। তো এই যে এক্স কোম্পানি এই ওয়াই ব্যাংকে যে নির্বাচন করবে, এই নির্বাচনের ক্ষেত্রে সে কি দেখবে? ব্যাংক নির্বাচনে কি দেখা হয়? প্রথম দেখা হবে বিগত কাজের সুনাম কেমন রয়েছে। এই যে ব্যাংক, এই ব্যাংক যে বিগত যে কাজগুলো করেছে সেই কাজের সুনাম কেমন, অন্য কোম্পানি তার নামে কি সুনাম করছে সেটা অবশ্যই দেখবে। তারপরে দেখবে গবেষণার গুণমান কেমন, অর্থাৎ এই কোম্পানি এই কোম্পানি ব্যাংক কি করবে, একটা ভ্যালুয়েশন তৈরি করবে, এর পুরো অ্যানালাইসিস করবে। সেই অ্যানালাইসিসের গুণমান কেমন এই ব্যাংকের, সেটাও নির্ভর করছে ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে। তারপরে থাকবে বিতরণের অভিজ্ঞতা। শুধুমাত্র অ্যানালাইসিস করলেই তো হবে না, সেটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে ঠিকমতো ডিস্ট্রিবিউশন করার যার কাছে বেশি অভিজ্ঞতা রয়েছে, অবভিয়াসলি তাকেই কোম্পানি হায়ার করবে। তাই বিতরণের অভিজ্ঞতা অবশ্যই দেখা হয়। তারপরে দেখবে পূর্বের রিলেশন। এই কোম্পানির দেখা যায় এই ব্যাংকের সাথে পূর্বের কোনো রিলেশন রয়েছে, সেই রিলেশনটা অবশ্যই দেখবে। তারপর আমরা চলে যাব প্রসেস টুতে এক্স কোম্পানি ওয়াই ব্যাংক, এরা এই এক্স কোম্পানি ওয়াই ব্যাংকে তাদের সমস্ত তথ্য প্রোভাইড করবে এবং এর একটা ডিউ ডিলিজেন্স এবং একটা ফাইলিং তৈরি করবে। অর্থাৎ এটা হচ্ছে এই কোম্পানির সঙ্গে এই ব্যাংকের একটা এগ্রিমেন্ট তৈরি হবে। এই এগ্রিমেন্টের ভিতরে কি থাকবে, এটাকে বলা হয় যে এগ্রিমেন্টটা হয়, এটা হচ্ছে আন্ডার রাইটিং। এই আন্ডার রাইটিংটা আমাদের একটু বুঝতে হবে ভালো করে। একটা হয় ফার্ম কমিটমেন্ট, এটা হচ্ছে কোম্পানি বলবে যে আমার 100 কোটি টাকা আমাকে অ্যারেঞ্জ করে দিতে হবে, আর আমি ডাইলিউট করব 20%, আমার কোম্পানির 20% আমি ডাইলিউট করব, কিন্তু আমাকে 100 শেয়ার দিতে হবে। তো কি করবে এই ব্যাংক সেইভাবে ভ্যালুয়েশন করবে, এবং ব্যাংক এরকম কমিটমেন্ট করতে পারে যে দেখো তোমার যে 100 কোটি টাকার দরকার আছে, আমি 100 কোটি টাকা তোমাকে দিয়ে দেবো, কিন্তু আমি যে ভ্যালুয়েশন করব এবং যেভাবে আমি আইপিও বাজারে নিয়ে আসব, সেভাবে যদি আমার প্রফিট হয় বা 100 কোটি টাকার উপরে যদি আমি আর্নিং করতে পারি, যদি জোগাড় করতে পারি, তাহলে এক্সট্রা যে টাকাটা আছে সে টাকাটা আমার। তো এই কোম্পানি যদি রাজি হয় তাহলে সেইভাবে ব্যাংক কাজ করবে এবং সে চাইবে নিশ্চয়ই আরও বেশি টাকা সংগ্রহ করার। আরেকটা রয়েছে বেস্ট এফার্ট কমিটমেন্ট। বেস্ট এফার্ট কমিটমেন্ট হচ্ছে কি, এই কোম্পানির যাবতীয় কাজ যতক্ষণ না লিস্টিং হচ্ছে ততক্ষণের যে কাজ, ফাইলিংয়ের কাজ হোক, ফাইন্যান্সিয়ালের কাজ হোক, যে কোনো কাজ হোক, সমস্ত কাজকর্ম করে দেবে ব্যাংক, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবে ব্যাংক, এবং একটা প্রাইসিং যা কিছু আছে সমস্ত কিছু তৈরি করবে। কিন্তু একটা কমিটমেন্ট এই থাকবে যে আমি 100 শেয়ার জোগাড় করার আমি চেষ্টা করব, যদি এর থেকে বেশি হয় তাহলে তোমার, এর থেকে কম হলেও তোমার, কিন্তু আমার কাজটা হবে শুধুমাত্র এই প্রসেসটা করে দেওয়া আর টাকাটা নেওয়া কোম্পানির। তো এইভাবে একটা কমিটমেন্ট হতে পারে, এটাকে বলা হয় বেস্ট এফার্ট কমিটমেন্ট। আরেকটা হচ্ছে সিন্ডিকেট আন্ডার রাইটিং। সিন্ডিকেট আন্ডার রাইটিং কি? সিন্ডিকেট আন্ডার রাইটিং হচ্ছে, ধরুন একটা কোম্পানি, খুব বড় কোম্পানি, তাকে 1 লক্ষ কোটি টাকা তাকে ফান্ডিং করতে হবে। সেক্ষেত্রে এই একটা ব্যাংকের পক্ষে সে কাজ করা সম্ভব হবে না। সেই ব্যাংক কী করবে, অনেকগুলো ব্যাংকে একত্রিত করে একটা সিন্ডিকেট তৈরি করবে।
সিন্ডিকেট তৈরি করে তারা কাজ করবে। তো এটাকে বলা হয় সিন্ডিকেট আন্ডাররাইটিং। আর এই যে প্রথম ব্যাংক থাকবে, এই ব্যাংকটা হচ্ছে লিড ব্যাংক। এই লিড করবে আর সবাই পার্ট বাই পার্ট কাজ করে যাবে, এটাকে বলে সিন্ডিকেট আন্ডাররাইটিং। প্রসেস 2, এক্স কোম্পানি ওয়াই ব্যাংক ডিউ ডিলিজেন্স এবং ফাইলিং। ডিউ ডিলিজেন্স এবং ফাইলিং হচ্ছে এই যে সেবি আছে, সেবি, তারপরে এক্সচেঞ্জ বলতে বিএসসি, এনএসসি, তো এই সমস্ত যা রয়েছে, তো এদের কিছু কাগজপত্র কিন্তু দরকার হয়। সেই সমস্ত যে কাগজপত্র, এই সমস্ত কিছু তৈরি করে দেবে ওয়াই ব্যাংক। এটা হচ্ছে ডিউ ডিলিজেন্স এবং ফাইলিং। সমস্ত ফাইল তৈরি করবে এবং ফাইলগুলো সেবি, বিএসসি, এনএসসি এদের প্রোভাইড করবে, এটা ব্যাংক করবে। আরেকটা হচ্ছে রেড হেয়ারিং প্রসপেক্ট। এই রেড হেয়ারিং প্রসপেক্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে এই কোম্পানির সমস্ত তথ্য এই একটা ফাইলের ভিতরে নিয়ে আসবে এই ব্যাংক নিজেই তৈরি করে দেবে। কোম্পানি অবশ্যই সমস্ত কিছু প্রোভাইড করবে, কিন্তু সাজিয়ে গুছিয়ে যেভাবে একটা ফাইল তৈরি করা হয়, এই ফাইলটা তৈরি করবে এই ব্যাংক। এটাকে বলা হয় রেড হেয়ারিং প্রসপেক্টাস। এর ভিতরে থাকবে কি থাকবে হচ্ছে ব্যবসা এবং প্রমোটারদের বিস্তারিত তথ্য। কি ব্যবসা করছে, কিভাবে করছে, এর সমস্ত তথ্য থাকবে প্রমোটারদের বিস্তারিত তথ্য। অর্থাৎ প্রথম যে কোম্পানি শুরু করেছিল তাদের কি প্রমোটার থাকে, কজন মিলে যে কোম্পানিটা রান করছে, তো তাদের ব্যক্তিগত জীবনও এখানে থাকে। মানে সে প্রমোটার নেশা করছে নাকি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, তার ক্যারেক্টার কীরকম, তার পড়াশোনা কীরকম, তা আগে কি কাজ করেছে, এই সমস্ত কিন্তু থাকবে। এবং অবভিয়াসলি ব্যবসার ক্ষেত্রেও যা করছে সমস্ত কিছুই এর ভিতরে থাকবে। আর থাকবে এই যে ব্যবসা করছে, এই ব্যবসার প্রাথমিকতা কি, সেটা অবশ্যই থাকবে। যে ব্যবসা করছে এর প্রাথমিকতা শুধু টাকা কামানো নয়, আরও অনেক প্রাথমিকতা থাকতে পারে, তো সেগুলো ওখানে লিপিবদ্ধ থাকবে। তারপরে থাকবে অর্থনৈতিক বিস্তারিত তথ্য। অর্থনৈতিক যে তথ্যগুলো রয়েছে, মানে এর কার থেকে লোন নিয়েছে, কিভাবে কাজ করছে, কত টাকা আর্নিং হচ্ছে, ইত্যাদি সমস্ত কিছুই বিস্তারিত তথ্য এই ফাইলের ভিতরে থাকবে। তারপরে থাকবে ভবিষ্যৎ পরিকল্পনা। এই কোম্পানি বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে, এই পরিস্থিতিতে কি সে থাকতে চায়, সে আরও গ্রো করতে চায়, সে কিন্তু গ্রো করতে চায়, কিভাবে করতে চায়, এর সমস্ত পরিকল্পনা কিন্তু এই ফাইলের ভিতরে থাকবে। তাই আপনি যখন আইপিও নেবেন তখন অবশ্যই এই রেড হেয়ারিং প্রসপেক্টাসটা আপনার পড়ে নেবেন, যে কোনো জায়গা থেকে জোগাড় করে আপনি পড়ে নেবেন, যে কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, কিভাবে কাজ করছে, সমস্ত কিছু তথ্য এর ভিতরে আপনারা পাবেন। তাই আইপিও আসছে বলেই নিয়ে নেব ওই কোম্পানি ভালো, এরকম কোনো কথা নেই। আপনি নিশ্চয়ই এটা পড়ে নেবেন। আপনার নিজের রোজগারের টাকা, কষ্টের টাকা যেন নয় না হয়, তার জন্য অবশ্যই এগুলো একটু পড়ে দেখে নেবেন। তারপরে থাকবে ঝুঁকি ও সুযোগ, মানে অপরচুনিটি আর রিস্ক। এই দুটোও কিন্তু এর ভিতরে থাকবে, যে কোম্পানির কি কি অপরচুনিটি আছে এবং কি রিস্ক রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই ফাইলের ভিতরে আপনারা পাবেন। তাই যারা আইপিওতে বিনিয়োগ করতে চাইছেন তারা অবশ্যই এসব দেখে নেবেন। এবং অতীতের হিসাব নিকাশ, পুরনো যে হিসাব নিকাশগুলো রয়েছে, সমস্ত কিছু এর ভিতরে থাকবে। তো মুদ্রা কথা হচ্ছে এই সমস্ত বিষয় এখানে লিপিবদ্ধ রয়েছে। এটা একটা ইনভেস্টরের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ কাজটা সমাধান করছে এই ফাইলটা। অবশ্যই আপনি এই রেড হেয়ারিং প্রসপেক্টাসটা পড়ে নেবেন আইপিওতে ইনভেস্ট করার আগে। চলুন আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে প্রাইসিং। এক্স কোম্পানি এবং ওয়াই ব্যাংক। এক্স কোম্পানির প্রাইসিং এই ওয়াই ব্যাংক তৈরি করে দেবে। এর ভিতরে কি থাকবে? কমপ্লেন্সেস অ্যান্ড ফাইলিং। এটা কি? এটা হচ্ছে এর ভিতরে থাকে ভ্যালুয়েশন অফ কোম্পানি। তো যখন দেখা যায় 100 কোটি টাকা ও কালেক্ট করবে আইপিওর দিয়ে, তার জন্য একটু কোম্পানির ভ্যালুয়েশন তৈরি করতে হবে। ধরুন 100 কোটি টাকা নেবে, তো 20% সে ডাইলিউট করছে, কোম্পানিকে বিক্রি করছে। তার মানে তাকে 100 কোটি টাকা যদি হয় 20%, তাহলে এবার 100% তাহলে কত হচ্ছে? তো সেইভাবে ওরা এই কোম্পানিকে ভ্যালুয়েশন করবে, এটা নিশ্চয়ই করবে এই ব্যাংক। তারপর থাকবে ইস্যু সাইজ, যে কত
বড় ইস্যু হচ্ছে, মানে কত শেয়ার ইস্যু করছে, এর সাইজটা কত বড়, সেটা নিশ্চয়ই এই আপনার এই ভ্যালুয়েশন অনুযায়ী এটা হবে। তারপর হচ্ছে ইস্যু প্রাইস, একটা শেয়ারের দাম কত রাখবে এটাও নির্ধারণ করবে এই ব্যাংক। ধরুন 200 টাকা রাখলো, 300 টাকা রাখলো, যেভাবে রাখলো। নাম্বার অফ শেয়ার অফ ইস্যু, মানে কতগুলো শেয়ার ইস্যু হচ্ছে সেটাও বিস্তারিত থাকবে। তারপর লট সাইজ, লট সাইজটা কি? লট হচ্ছে একটা কোম্পানির প্রাইস ধরুন 200 টাকা রাখলো, কিন্তু আমি 200 টাকা দিয়ে কিন্তু একটা আমি শেয়ার নিতে পারছি না, কারণ এটা হচ্ছে আইপিও। আইপিও নিতে হলে আপনাকে আমাদের লট হিসাবে নিতে হবে। তো লটটা ধরুন 200 টাকা থাকলো এবং লট আছে ধরুন 100টা লট রয়েছে, তো 200 গুণ, তো এই 200 ইন্টু কত, 300, যাক 100ই ধরলাম, 100টা লট 200টা করে নেবে, ঠিক আছে। তার মানে তার 10,000 টাকা হচ্ছে, এরকম দাম হচ্ছে। তো মিনিমাম আপনাকে ওই টাকাটা আপনাকে লাগাতে হবে, এটা মিনিমাম, কারণ আপনাকে লট হিসাবে নিতে হবে। আপনি পার্ট একটা একটা করে শেয়ার আপনি নিতে পারছেন না। লট যে সাইজটা, এই সাইজটা তৈরি করে দেবে ব্যাংক। তারপরে ধর মিনিমাম ইনভেস্টার, তো ওই যে একই কথা যে আপনাকে একটা লট নিতে হবে, ওটাই আপনার মিনিমাম। আমরা নেক্সট চলে যাই ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনে কি হবে, এক্স কোম্পানি এবং ওয়াই ব্যাংক এরা দুইজন মিলেই কিন্তু ডিস্ট্রিবিউশন করবে, কারণ ডিস্ট্রিবিউশন হলে তো কোম্পানিরও লাভ, আর এদিকে ওয়াই করলে পরে এর গুডউইল। তো দুজন মিলেই এই ডিস্ট্রিবিউশনে কাজ করে। কারণ একটা আইপিও আসছে আমরা কি করে জানবো? তার জন্য বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজ করা, সোশ্যাল মিডিয়াতে দেওয়া, পেপারে দেওয়া, ঠিক আছে, আপনার টিভিতে অ্যাড দেওয়া যে এর আইপিও আসতে চলেছে, আইপিও আসতে চলেছে। তো এই সমস্ত অ্যাডভার্টাইজিং যা কিছু দরকার আছে যে কোম্পানি এবং ওয়াই ব্যাংক এরা দুজন মিলে করে। এবং ওয়াই ব্যাংকের কাছে তো অনেক বড় বড় ইনভেস্টারদের লিঙ্ক থাকে, তো তাদেরও বুঝিয়ে সুঝিয়ে সেখানে ইনভেস্ট করাতে পারে যে দেখুন এই কোম্পানির অনেক অপরচুনিটি রয়েছে, এই রয়েছে, ওই রয়েছে, আপনারা ইনভেস্ট করতে পারেন। তো ব্যাংকও সেই কাজটা করে এবং কোম্পানি তো নিশ্চয়ই চাইবে তার কোম্পানিতে লোকে ইনভেস্ট করুক, তো ও এটা দুজন মিলে এই ডিস্ট্রিবিউশনের কাজটা করে। তো এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু যে ইস্যু করা হয় শেয়ারকে, এই ইস্যু কিন্তু দুই ধরনের করা হয়। একটা ফিক্সড প্রাইস ইস্যু করা হয়, ধরুন কোম্পানিকে 200 টাকা শেয়ার ধরা রয়েছে এবং ইন্টু 100টা লট, হ্যাঁ, তার মানে 20,000 টাকা। যে প্রাইসটা, এই প্রাইসটা ফিক্স করে দেয় যে আপনার নিলে পরে 200 টাকা আপনার নিতে হবে, না নিলে নেন, না নিলে না নেন। এটা হচ্ছে ফিক্সড প্রাইস ইস্যু। আরেকটা হচ্ছে বুক বিল্ডিং ইস্যু। তো বুক বিল্ডিং ইস্যুতে কী হয়, মানে 180 টাকা থেকে নিয়ে আপনার 200 টাকা একটা ধরে দিল। এই যে গ্যাপটা থাকে, এই গ্যাপটা কিন্তু 20%-এর উপরে হওয়ার কথা নয়, হয় না। তো এইভাবে ধরে রাখলো, যেমন আমি নিতে চাই 190 টাকায় নেব, 192 টাকায় নেব, 191 টাকায় নেব। তো আমরা এইভাবে কিন্তু বিডিং করতে পারি। বিডিং করে যদি আমার পেয়ে যাই আমি, তাহলে ভালো কথা, না পেলে না। তো এইভাবে এইটা হচ্ছে বুক বিল্ডিং ইস্যু হয়। তো এই প্রাইস ব্যান্ড তৈরি হয়, যে প্রাইস ব্যান্ড হচ্ছে এই যে প্রাইস ব্যান্ড হচ্ছে এর লোয়ার ব্যান্ড হচ্ছে 180 আর আপার ব্যান্ড হচ্ছে 200। তো এর যে ভিতরে যে ব্যবধান 20%-এর উপরে হবে না। তো এই যে উপরের যে প্রাইসটা থাকে, যে আপার প্রাইসটা যেটা থাকে ওটাকে বলা হয় ফ্লোর প্রাইস, আর যেটা লোয়ার থাকে তাকে বলা হয় ক্যাপ প্রাইস। এবার দেখব আমরা অ্যাপ্লিকেশন প্রসেস। অ্যাপ্লিকেশন প্রসেসের ভিতরে যখন অ্যাপ্লিকেশন আইপিওর জন্য যখন আমরা সাবস্ক্রাইব করব, তখন আমরা একটা জিনিস দেখব যে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার যারা রয়েছে তাদের জন্য কিন্তু 50% রিজার্ভেশন রয়েছে। তারা রিজার্ভেশন মানে কোটা রয়েছে, 50% পর্যন্ত তারা ওই কোম্পানিতে ইনভেস্ট করতে পারে। আর নন ইনস্টিটিউশনাল ইনভেস্টার কারা? এরা হচ্ছে বড় বড় ইনভেস্টার, যেন রাধাশঙ্কর দামানি, তারপরে রয়েছে আপনার রাকেশ ঝুনঝুনওয়ালা, বিজয় কেডিয়া, এছাড়াও অনেক বড় বড় ইনভেস্টার রয়েছে, মুকুল আগরওয়াল, যাই হোক অনেক বড় বড় রয়েছে। তারা এই 15%, এই পুরো যে ভ্যালুয়েশন তার 15% তারা ইনভেস্ট করার একটা কোটা পায়। আর লাস্ট থাকে হচ্ছে রিটেল ইনভেস্টারদের জন্য, যাদের 35% পর্যন্ত কোটা থাকে। এবার শেয়ার অ্যালটমেন্ট, শেয়ারটাকে অ্যালট করা হবে। এই অ্যালটমেন্ট কিভাবে করা হবে আমরা আগেই জেনেছি,
কোয়ালিফাইড ইনভেস্টার তারা 50% থাকবে, নন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এরা থাকবে 15% এবং 35% থাকবে রিটেল ইনভেস্টার। এইভাবে তাদের অ্যালটমেন্ট হবে। লিস্টিং অন স্টক এক্সচেঞ্জ, স্টকটাকে লিস্টিং হবে কোথায়? লিস্টিং হবে এনএসসি বা বিএসসি বা দুটোতেই হতে পারে, এনএসসি বিএসসি দুটোতেই হতে পারে। এটা হচ্ছে এক্সচেঞ্জ, এক্সচেঞ্জে তারা লিস্টিং হবে। তো লিস্টিং হওয়ার পেছনে যে রয়েছে, সময়টা রয়েছে, সে সময়টা নিয়ে আগে আলোচনা করে নিই। এসেছে বিডিং অফার ওপেন, এই যে আইপিও আসবে এটা কিন্তু 3 থেকে 4 দিনই এর থাকবে। এর ভিতরে আপনাকে ডিসিশন নিতে হবে কি আপনি আইপিও নিচ্ছেন কি নিচ্ছেন না। তারপরে থাকবে ইউপিআই এএসবিএ অ্যাপ্লিকেশন। এটা কি? আপনি যখন যখন অ্যাপ্লাই করবেন, তো অ্যাপ্লাই করলে পরে ইউপিআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এটা এএসবিএটা কি? এএসবিএ হচ্ছে আপনার যে টাকার আপনি আইপিও নিচ্ছেন সেই টাকাটা আপনার ব্যাংকের থেকে ব্লকড হয়ে যাবে। ব্লকড হয়ে যতক্ষণ না লিস্টিং হচ্ছে এবং আপনার নামে যদি আইপিওটা অ্যালট হয়ে যায় তাহলে ওই টাকাটা কেটে যাবে এবং আপনার ডিম্যাটে ঢুকে যাবে আইপিও। ঠিক আছে? দেখা যায় আপনার 4-5 দিন ভিতরে দেখা যায় আপনার হলো না, আপনার নামে অ্যালট হলো না, তাহলে ওই টাকাটা আবার আনব্লক করে দেওয়া। এবং এই 4-5 দিন 7 দিন যে টাকাটা আপনার ওই ব্যাংকে থাকবে সেটা কিন্তু যে হারে আপনি সুদ পাচ্ছেন আপনার ব্যাংকে সেই সুদটা কিন্তু পর্যাপ্ত থাকবে, আপনি সেই সুদটা ঠিকমতো পেয়ে যাবেন, তাতে কোনো অসুবিধা নয়। বর্তমানে কি হয়? বর্তমানে আপনি ডাইরেক্টলি আপনার ব্রোকারের প্ল্যাটফর্ম ইউজ করে বা ইউপিআই দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার টাকা কাটবে না, কিন্তু আপনার ওই ব্যাংকে টাকাটা রেখে দিতে হবে। ঠিক আছে? যদি আপনার নামে অ্যালট হয়ে যায় তাহলে আপনার অটোমেটিকলি ওখানে কেটে যাবে এবং আপনার ডিম্যাটে আপনার শেয়ারটা চলে আসবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা যখন দেখার এই 4 দিন আপনার ওপেন থাকলো, ওপেন হওয়ার পরে সবারই অ্যালটমেন্ট হয়ে গেল, ওরা লটারি হলো, দেখা গেল যে সাবস্ক্রাইবার 2x হয়ে গেছে। মানে আমার দরকার হচ্ছে 100টা ইনভেস্টার, সেখানে 200 ইনভেস্টার চলে এসছে যারা সাবস্ক্রাইব করে নিয়েছে। মানে আমার 100 লট বিক্রি করার দরকার, 200 লটের অর্ডার এসে গেছে। ঠিক আছে? তখন কি হবে? তখন কিন্তু সবাই যে শেয়ারটা পাবে এমন কোনো নিশ্চয়তা নেই, সবাই আইপিও পাবে কোনো নিশ্চয়তা নেই। তখন কি হবে? এদের ভিতরে লটারি হবে, লটারি হয়ে যার ভাগ্যে জুটলো শিখে ছিল, যার ছিল না। তো এইভাবে হবে। এবং লাস্টে এই 3 দিনের ভিতরে এই যে এটা ক্লোজিং ডেট হয়েছে, ওপেন হয়েছে 3-4 দিনের ভিতরে ওটা ক্লোজ করতে হবে এবং ক্লোজ হওয়ার 3-4 দিনের ভিতরে ওটাকে এই এক্সচেঞ্জে লিস্টিং করে দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। এর কারণটা হচ্ছে কি যে তাড়াতাড়ি ওখানে লিস্টিং করে দিচ্ছে, এর কারণ হচ্ছে ইউজার ফাস্টার অ্যাক্সেস টু ক্যাপিটাল। যে ক্যাপিটালটা আসছে সেটা খুব তাড়াতাড়ি যেন ব্যবহার করতে পারে কোম্পানি। এবং যে ইনভেস্টার আর্লি লিকুইডিটি, যে দেখা গেল ওটা লিস্টিং হয়ে যাওয়ার পরে যারা আইপিও নিয়েছে, আইপিও গেন করছে, ধরুন 200 টাকায় কিনেছিল, সে 250 টাকা হয়ে গেছে, তো বিরাট প্রফিট, হিউজ প্রফিট। তো চাইলে কি আমি বেরিয়ে আসবো, সে বেরিয়ে আসতে পারে। দ্বিতীয় হচ্ছে যারা পুরনো যারা ইনভেস্টার রয়েছে তারাও ওই সময় বেরিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করতে পারে, সেও বেরিয়ে যেতে পারে। তো এই ছিল আইপিও প্রসেস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি কিছু সন্দেহ থাকে, যদি কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে এইখানে আপনার অসুবিধা হচ্ছে, আমি নিশ্চয়ই আপনার উত্তর দেব। এবং এই ভিডিওটি 2টো চ্যানেলে টেলিকাস্ট হবে, একটা হচ্ছে বঙ্গ ট্রেডার আর একটা হচ্ছে চেতনা হাব। দুটোই আমার চ্যানেল, যে কোনো চ্যানেলে আপনি এটা দেখে আসতে পারবেন। আর অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব তো করেই নেবেন, কারণ আমি আশা করি যে আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন, পরবর্তীকালেও ভিডিও চাইবেন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ছিল আইপিও নিয়ে আমাদের আলোচনা। এই আলোচনা এখানে শেষ করছি। নমস্কার।